কি ক্লাস নাম্বার স্টুডেন্ট? ওকে, দেখো, ক্যালকুলেট দ্য নাম্বার অফ মলিকিউলস অফ এ গ্যাস, অর্থাৎ এই গ্যাসের মধ্যে মলিকিউলস কিভাবে আমরা বের করব। তোমরা জানো যে মলিকিউলস বের করতে গেলে আমাদের নাম্বার অফ মোলস লাগে, কারণ মলিকিউলস বের করতে গেলে নাম্বার অফ মোলস হবে না, অর্থাৎ নাম্বার অফ মোল বের করে অ্যাভোগাড্রোস নাম্বার দিয়ে গুণ করলেই হয়ে যাবে। তাহলে আমাদের এই গ্যাসের কন্ডিশনগুলো কি কি দেওয়া আছে সেগুলো আমরা লিখে নিই। তাহলে লিখো কোশ্চেন আনসার নাম্বার সি। তাহলে এখানে লিখবো হেয়ার বা গিভেন টেম্পারেচার কত দেওয়া আছে, টেম্পারেচার টি ইকুয়ালস টু দেওয়া আছে 330 ডিগ্রি সেলসিয়াস, 30 মানে 273 প্লাস 30 ইকুয়ালস টু 303 কেলভিন। একটা গেল, টেম্পারেচারটা গেল। এখন প্রেসার কত, প্রেসার পি ইকুয়ালস টু দেওয়া আছে দেখো 300 মিলিমিটার মার্কারি। তাহলে এটাকে অ্যাটমসফিয়ারে বের করে নাও। তাহলে 300 মিলিমিটার মার্কারি, তাহলে মার্কারি প্রেসারকে যদি আমরা 300 এটাকে অ্যাটমসফিয়ারিক প্রেসার করি তাহলে মিলিমিটার 760, কারণ 760 মিলিমিটার মার্কারি প্রেসার ইকুয়ালস টু 1 অ্যাটমসফিয়ার। তাহলে আমরা 760 দিয়ে ভাগ করব, 760 অ্যাটমসফিয়ার হয়ে গেল। তাহলে টি গেল, পি গেল। এরপরে দেখো ভলিউম, আমরা লিটারে নেব যেহেতু এটা অ্যাটমসফিয়ারে নিয়েছি। তাহলে ভলিউম ভি ইকুয়ালস টু কত দেওয়া আছে 800 ml, 800 ml। তাহলে 800 ml, তাহলে এটাকে আমরা করতে পারি 800 ডিভাইডেড বাই 1000 ইকুয়ালস টু 0.8 লিটার। তাহলে ভলিউম গেল। আর এখানে আর এর ভ্যালু আমরা জানি, লিটার অ্যাটমসফিয়ারে 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স, এই হলো আমাদের আর এর ভ্যালু। তাহলে আমরা কি করে বের করতে পারি, পিভি উই নো পিভি ইকুয়ালস টু এনআরটি। তাহলে আর এন ইকুয়ালস টু পিভি বাই এনটি। ভ্যালু বসাও। পি এর ভ্যালু কত, পি এর ভ্যালু হলো 300 ডিভাইডেড বাই 760। ভি এর ভ্যালু কত, ভি এর ভ্যালু হচ্ছে আমাদের 0.8, আর নিচে আছে কত এন এর আরটি। আর আর এর ভ্যালু 0.082082, আর এখানে ইনটু টি এর ভ্যালু 303। এটা ক্যালকুলেট করে নাম্বার অফ মোলস বের করো। সবাই নাম্বার অফ মোলস বের করো। দেখো ক্যালকুলেট করো, এখানে 300 ইনটু 0.08 ডিভাইডেড বাই 760 ইনটু 0.082 ইনটু 303। এটা তোমরা বের করো, বের করে কত হয় দেখো। এটা করো, এটা করার পরে আমাকে বলো কত হয়, আনসার বলো। সবাই আনসার বলো, এটা ক্যালকুলেট করো আর ক্যালকুলেটর নিয়ে বসে থাকো। এখানে 300 ইন্টু 0.08 ডিভাইডেড বাই 760, ক্যালকুলেটর অবশ্যই দরকার তোমাদের কাছে এখন। ইন্টু 0.082 ইন্টু 303, 0.012। ওকে, 0.012 লিখছো না কত লিখছো, 7। এত কি মোল, এন হচ্ছে মোল। তাহলে আমাদের নাম্বার অফ মোলস আমরা পেয়ে গেছি। তো তোমরা জানো নাম্বার অফ মোলস পেলে মলিকিউল পাওয়া যায়, কারণ এক মোলে কত মলিকিউলস থাকে। দেয়ারফর, এবার লিখো দেয়ারফর, এটা মুছে ফেলি। দেয়ারফর টোটাল নাম্বার অফ মলিকিউলস ইন এ গ্যাস, টোটাল নাম্বার অফ molecules of a gas equals to n into capital N. n মানে নাম্বার অফ মোলস আর n হচ্ছে অ্যাভোগাড্রোস নাম্বার। তাহলে কত হবে 0.012727 ইনটু 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23। এটা ক্যালকুলেট করলে যা হবে তত কি হবে, তত মলিকিউলস
molecules করো ক্যালকুলেট করো 0.0127 ইনটু 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23 এটার সাথে এটা মাল্টিপ্লাই করো আর উপরে পাওয়ার জাস্ট সেটা বসিয়ে দাও কত হয় ক্যালকুলেট করলে মোহাম্মদ জুনায়েদ দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমার সাথে ক্লাসে তোমাকে দেখলাম জুনায়েদ এটা কিন্তু এসএসসি লেভেল নাই মাইন্ড ইট একটু চিন্তা করে দেখো পরে যখন খারাপ করবা তখন দেখবা কি করো কত হয় ক্যালকুলেট করো 0.012 ইন্টু 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 এটা ক্যালকুলেট করলে যত হবে তত মলিকিউলস হবে ক্যালকুলেট করো তোমাদের ক্যালকুলেটর থাকা উচিত তোমাদের কাছে দেখো 7.65 into 10 to the power 21 into 10 to the power 21 molecules থাকবে এখানে A gas দেখো কোশ্চেন নাম্বার সিটা ডান কিনা অর্থাৎ হাউ মেনি মলিকিউলস আর প্রেজেন্ট ইন দা A gas তাহলে A গ্যাসে কতগুলো মলিকিউলস আসবে মলিকিউলস বের করতে গেলে নাম্বার অফ মোলস দরকার নাম্বার অফ মোলস হচ্ছে এখানে টেম্পারেচার দেওয়া আছে প্রেসার দেওয়া আছে ভলিউম দেওয়া আছে তাহলে এখানে PV = nRT অর্থাৎ PV = nRT থেকে n এর ভ্যালু নাম্বার অফ মোলস বের করতে পারি আর জাস্ট নাম্বার অফ মলিকিউলস এর সাথে অ্যাভোগাড্রোস নাম্বার গুণ করলে আমরা নাম্বার অফ মলিকিউলস পেয়ে যাব এখন আসো বলা হয়েছে যে এই দুটো গ্যাসকে যদি আমরা এই কলটা ওপেন করে দেই তাহলে আমাদের টোটাল প্রেসার কত হবে তাহলে টোটাল প্রেসার যেহেতু তোমাদের এই ধরনের অঙ্কে তোমাদের আইডিয়া আছে এই টেম্পারেচারের টোটাল প্রেসার P = কত P V PA VA প্লাস PB VB অলরেডি আমি তোমাদেরকে শিখিয়েছিলাম V হচ্ছে টোটাল ভলিউম P হচ্ছে টোটাল প্রেসার যখন আমাদের কলটা ওপেন করব PA হলো প্রেসার অফ দা A gas VA is the volume of the A gas PB হচ্ছে প্রেসার অফ দা B gas VA = ভলিউম অফ দা V gas এখন আসো PA কত PA টা লেখো PA কত PA এর ভ্যালুটা বসাও 800 ml তাহলে তোমরা 800 ml ইনটু ভলিউম কত ভলিউম হচ্ছে না ভলিউম হচ্ছে 800 ml আর এটা হলো 300 প্লাস PB কত PB টা হলো আমাদের PB হচ্ছে 250 ইনটু ভলিউম হচ্ছে 500 এই আর এখানে P হচ্ছে টোটাল প্রেসার আর ভলিউম হচ্ছে ওপেন করলে টোটাল ভলিউম কত হবে 800 প্লাস 500 800 প্লাস 500 এই হলো আমাদের ক্যালকুলেশন তাহলে আমরা যদি করি এখানে P = 800 into 300 plus 250 into 500 divided by 800 plus 500 করো কত হয় ক্যালকুলেট করো কত হয় সেটা ক্যালকুলেট করো এবং ক্যালকুলেট করলে কি হবে প্রেসার কিন্তু আমরা চেঞ্জ করি মিলিমিটার তাহলে এটা মিলিমিটার মার্কারি প্রেসার হবে এটা ক্যালকুলেট করে যে হয় সেই ভ্যালুটা বসিয়ে দাও সহজ অঙ্ক কিন্তু এত সহজ অঙ্ক স্টুডেন্টরা কি করে স্টুডেন্টরা করতে পারে এত ইজি অঙ্ক বলো এখানে তুমি অ্যাভোগাড্রোস ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেসার যদি বুঝে থাকো অর্থাৎ পার্শিয়াল প্রেসার এটা কি তোমাদের এই ফর্মুলাটা শিখেছিলাম V মানে টোটাল ভলিউম এরকম শিখেছিলাম না দেখো তো মনে পড়ে কিনা P = P1 V1 plus P2 V2 plus P3 V3 divided by V শিখেছিলাম না বা P plus Pn Vn পর্যন্ত V মানে কি টোটাল ভলিউম একটা মিক্সচারের টোটাল ভলিউম তাহলে PV = কত P1 V1 plus P2 V2 plus P3 V3 plus ... plus Pn Vn এটা হচ্ছে অ্যাভোগাড্রোস ল বারবার ভুল বলছি এটা হলো ডাল্টন ল অফ পার্শিয়াল প্রেসার এখানে দুটো গ্যাস আছে তাহলে দুটার গ্যাসের টোটাল প্রেসার ওপেন করে দেব টোটাল কলটা ওপেন করে দেব টোটাল প্রেসার কত হবে তাহলে টোটাল প্রেসার আমরা PV ফর্মুলায় যে PV = P1 PAVA plus PBVB যদি আরো একটা গ্যাস থাকতো PCPB লিখতাম এই PCVC এটা লিখতাম এখন দুটো গ্যাস আছে তাহলে আসো এর এটা কি ভলিউম কত 800 এর প্রেসার কত 300 এর ভলিউম কত 500 এর প্রেসার কত 250 আর এখানে টোটাল ভলিউম কিন্তু এখানে একটা কথা আছে যদি ভলিউমটা আলাদা করে দিতে হয় যে এই দুটো গ্যাসকে আলাদা একটা কন্টেনারে এত ভলিউমে মিক্স করা হলো তখন সেই ভলিউমটা ইউজ করতে হবে আর যদি ওপেন করে দেওয়ার কথা বলেছে তার মানে দুটো গ্যাসের ভলিউমটা একসাথে করলেই আমরা आंसर পেয়ে যাব তাহলে ভলিউম PV কত টোটাল ভলিউম 800 প্লাস 500
তাহলে কত হলো এখানে, এটা বসলাম নিচে, ক্যালকুলেট করে যে আনসারটা হবে সেই আনসারটাই হবে আমাদের তত মিলিমিটার মার্কারি প্রেসার। কত হয় আমাকে একটু বলো, ক্যালকুলেট করো, ক্যালকুলেট করে আমাকে জানাও কত হয়। 280.7 280.77 ওকে, 280.77 মিলিমিটার মার্কারি, মিলিমিটার মার্কারি। আমাদের কিন্তু প্রশ্নের দুটো পার্ট ছিল, একটা পার্ট হলো ওই টেম্পারেচার অর্থাৎ 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে কিন্তু প্রেসার ছিল এটা। তোমরা জানো যদি কন্টেইনারের ভলিউম যদি ফিক্সড হয় তাহলে কি হয়, টেম্পারেচার বাড়ালে প্রেসারটা বেড়ে যায়। এটা কার ল? এটা হচ্ছে আমাদের গেলুসাক ল, অর্থাৎ দুটো গ্যাসের কম্বিনেশন ল। অর্থাৎ যদি আমরা কন্টেইনারে যদি আমরা ক্লোজ করি তাহলে টেম্পারেচার বাড়ালে প্রেসার ডেফিনেটলি বাড়তে বাধ্য হবে। তাহলে এখন 40 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে প্রেসারটা কত? তো আমরা ধরে নিলাম এই প্রেসারটা হলো P1, এই 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে প্রেসার P1 ধরলাম। কত পেয়েছি আমরা? 280.77 মিলিমিটার মার্কারি, মিলিমিটার মার্কারি। আর P2 প্রেসার এটা বের করব কত টেম্পারেচারে? 40 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে। 40 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আমরা এই P2 বের করব। P2 ইকুয়ালস টু হোয়াট? তাহলে টেম্পারেচার কত এখানে? টেম্পারেচার T হচ্ছে 303 কেলভিন, আর এখানে টেম্পারেচার T2 ইকুয়ালস টু কত? 40 প্লাস 273, তাহলে কত হয় এখানে কেলভিন? তাহলে এখানে হয় 313 কেলভিন। তাহলে আমরা P1 T1 P2 T2 এর মধ্যে রিলেটেড মানে রিলেশনটা কি দেখো, প্রেসার বাড়ালে টেম্পারেচার বাড়ালে যদি প্রেসার বেড়ে যায় তাহলে ডাইরেক্টলি প্রপোর্শনাল না। তাহলে আমরা লিখতে পারি P1 T1 P1 বাই T1 ইকুয়ালস টু P2 বাই T2। আমরা P2 বের করব, তাহলে P2 ইকুয়ালস টু P1 T2 ডিভাইডেড বাই T1। তাহলে P1 এর ভ্যালু কত? 280.77 ইনটু T2 এর ভ্যালু হলো 313 ডিভাইডেড বাই T1 এর ভ্যালু 303। এটা ক্যালকুলেট করলে যত হবে তত মিলিমিটার মার্কারি হবে। এখন ক্যালকুলেট করো 280.77 ইনটু 313 ডিভাইডেড বাই 303, ক্যালকুলেট করলে যা হবে তত মিলিমিটার মার্কারি প্রেসার হবে 40 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে। এবং একটা সিমিলার সিকিউ তোমাদের করতে দেবো এখন। বলো ক্যালকুলেট করো কত হয় দেখো। তোমরা যে 22 জন 23 জন আছে সবাই আমাকে জানাও কত হয় আনসার। অর্থাৎ হোয়াট উইল বি দ্য প্রেসার অ্যাট দ্য টেম্পারেচার অফ 40 ডিগ্রি অ্যান্ড 30 ডিগ্রি। 30 ডিগ্রিতে আমরা বের করেছি কত? 280.77, অ্যান্ড 40 ডিগ্রিতে আমরা বের করব প্রেসারটা কত। তাহলে 40 ডিগ্রিতে প্রেসার কত আমাকে জানাও। হোয়াট উইল বি দ্য প্রেসার অ্যাট 40 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। এখানে ক্যালকুলেট করলে যেটা হবে সেটাই 290.04, 290.04 তোমাদের ক্যালকুলেট করতে বলছি, বাট তোমরা ক্যালকুলেট করছো না। তাহলে এটা হলো দেখো প্রেসার কিন্তু বেড়ে গেছে, এই জিনিসগুলো ভালো করে বুঝতে হবে। প্রেসার কেন বাড়লো এবং তোমার অঙ্কটা যে হয়েছে এটা বোঝার নিয়মটা হলো যে যেহেতু কন্টেইনার ভলিউম ফিক্সড, টেম্পারেচার দিলে হিট দিলে টেম্পারেচার ইনক্রিজ করলে অবশ্যই প্রেসারটা ইনক্রিজ হবে। তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে প্রেসার ছিল 280.77 এন্ড 40 ডিগ্রিতে প্রেসার হয়ে গেল 290.04। একটা আইডিয়া করে নিতে পারো অঙ্কটা হয়েছে। কারণ কি? কারণ ওই যে স্যার বলছে যে টেম্পারেচার বাড়লে কন্টেইনার ফিক্সড থাকলে ভলিউম ফিক্সড থাকলে ডেফিনেটলি প্রেসার বেড়ে যায়। তাই এখানে প্রেসারটা হবে 290.04 মিলিমিটার মার্কারি প্রেসার। এখন ক্লিয়ার হয়েছে সবাই? এখন বলো এই অঙ্কটা ক্লিয়ার কিনা। আমি ঠিক সিমিলার একটা টাইম ম্যাথ দেবো, একদম এক্স্যাক্টলি তোমরা নিজেরা করবে। আমি 5 মিনিটস টাইম দেবো, এক্স্যাক্টলি 5 মিনিটস, এবং তোমরা আনসার বলবে। ওকে, এখন থেকে আমি 2-3 জন মাত্র রিপ্লাই করছো, তার মানে আর কারা আছে? সবাইকে আনসার করতে হবে। এখন আসো আরেকটা আমি দেব, এটা তোমাদের পালা করা। এবং এই টাইপের ম্যাথই কিন্তু আগের পরীক্ষায় আমি বারবার বলছি। এখানে এটা হলো নাইট্রোজেন গ্যাস আর এটা হলো অক্সিজেন গ্যাস। এটার ভলিউম হলো আমাদের 400 ml। এটা নাইট্রোজেন গ্যাস, এটা 400 ml। আর এখানে প্রেসারটা হলো 1 অ্যাটমসফিয়ার প্রেসার, 1 atm প্রেসার, 1 atm প্রেসার।
atm আর এখানে অক্সিজেনের ভলিউমটা হলো 450 ml আর এর প্রেসারটা হলো আমাদের 1.5 অ্যাটমসফিয়ার 1.5 অ্যাটমসফিয়ার সিমিলার ম্যাথ সেম ম্যাথ কোশ্চেন নাম্বার সি দেখো এখানে টেম্পারেচারটা হলো আমাদের একটা কনস্ট্যান্ট টেম্পারেচার ধরে নাও ওকে নাম্বার কোশ্চেন হলো ক্যালকুলেট দ্য নাম্বার অফ মলিকিউলস অফ calculate the number of molecules of nitrogen gas at 30 degree Celsius temperature ওকে একটা গেল আর দুই নাম্বারটা হলো যে does the total pressure mentioned in the stem follows the law of Dalton law of partial pressure देखो does total pressure follow the law of Dalton's law of partial pressure total pressure follows the Dalton's law of partial pressure করো 5 minutes টাইম তাহলে বুঝবো তোমরা পারো এগুলো Does the total pressure follows the law of Dalton's law of partial pressure তাহলে এখানে টোটাল প্রেসার বের করে আর ডালটনের ল দিয়ে বের করে দেখব যে আমাদের ইকুয়াল হয় কিনা তাহলে আমরা বলবো ইয়েস এটা ডালটনস ল অফ পার্শিয়াল প্রেসারকে ফলো করে ওকে করতে থাকো আমি কিন্তু জিজ্ঞাসা করা আমি করে দেব না আমি একটা করে দিলাম বুঝিয়ে দিলাম তোমরা বলেছো ডান স্যার বুঝেছি স্যার এখন কতটুকু বুঝছো দেখবো আমি একদম সিমিলার টাইম ম্যাথ জি স্যার ট্রাই করতেছি করো এটা তো একদম সেম ম্যাথ তাহলে প্রথমটা ক্যালকুলেট দ্য নাম্বার অফ মলিকিউলস অফ নাইট্রোজেন গ্যাসের টেম্পারেচার এখানে ইম্পর্টেন্ট না কারণ টেম্পারেচার যাই থাকুক না কেন টেম্পারেচার তার মলিকিউলস হারিয়ে যাবে না বা মলিকিউলস গেইন করবে না মলিকিউল যা তাই সো এখানে টেম্পারেচারটা ইম্পর্টেন্ট না সো অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য নাম্বার অফ মোলস থ্রু দ্য ফর্মুলা PV equals to nRT so you can calculate the number of moles first then multiplied by the Avogadro's number okay done so easy সো এখানে PV equals to nRT এখানে P এর ভ্যালু দেওয়া আছে 1 অ্যাটমসফিয়ার ভলিউম দেওয়া আছে ভলিউমের পরে PV দেওয়া আছে যেহেতু এখানে R এর একটা ফ্যাক্টর সো তোমাকে এখানে এখানে মিলিমিটারকে লিটারে বানাতে হবে তাহলে 1000 দিয়ে ভাগ করে নিতে হবে দ্যাট মিনস 4 লিটার তাহলে P এর ভ্যালু 1 অ্যাটমসফিয়ার V এর ভ্যালু 0.4 লিটার আর কি লাগে R এর ভ্যালু 0.082 আর কি লাগে PV equals to nRT তাহলে P এর ভ্যালু গেল V এর ভ্যালু গেল আর টেম্পারেচার 30 ডিগ্রি এখানে টেম্পারেচার লাগবে 30 ডিগ্রি তাহলে এখান থেকে বের করো 30 মানে 303 তাহলে 303 দিয়ে এখানে তুমি বের করো নাম্বার অফ মোলস বের করো
হয়নি এখনো? আগে সিটা করো, করে আমাকে বলো। এট ফার্স্ট সিটা করো। কত মোলস এসছে আমাকে বলো, নাম্বার অফ মোলস কত এসছে? এক মিনিট দেন, ওকে, অসুবিধা নাই। 9.94 সাজ্জাদুহা, 9.94 ইন্টু 10⁻21। ওকে, 9.94, দেখো সবার এটা আসে কিনা। 9.94 ইন্টু 10⁻21 মলিকিউলস অফ নাইট্রোজেন। ওকে, করো তোমরা। সবার কি সেম আনসার আসছে? ওকে, যদি সবার সেম আনসার এসে থাকে, ওকে। এখন দেখো, ডাজ দ্য টোটাল প্রেসার ফলোজ দ্য ল অফ ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেসার? তাহলে এই অঙ্কে কি করতে হয় বলো তো? এখানে দেখো, প্রথমে এরকম লিখবা, পার্শিয়াল প্রেসার অফ নাইট্রোজেন গ্যাস। এটা কি করতে হয়? পি নাইট্রোজেন P1 V1 ডিভাইডেড বাই টোটাল ভি। তাহলে এখানে P1 কত? P1 হলো আমাদের 1 অ্যাটমসফিয়ার, V1 কত? 400, আর ডিভাইডেড বাই ভি কত? টোটাল ভলিউম হচ্ছে আমাদের এইটা এবং এইটা। তাহলে কত হয়? 850 যত হবে তত প্যাসকেল। কার? পার্শিয়াল প্রেসার অফ নাইট্রোজেন। এটা পার্শিয়াল প্রেসার অফ নাইট্রোজেন। এবার আসো, পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন ইকুয়ালস টু P2 V2 ডিভাইডেড বাই টোটাল ভি। তাহলে P2 এর ভ্যালু কত? P2 এর ভ্যালু হলো আমাদের 1.5 ইন্টু ভলিউম হলো 450 ডিভাইডেড বাই টোটাল ভলিউম হচ্ছে 850। এটা ক্যালকুলেট করলে যত হবে তত প্যাসকেল। তাহলে পার্শিয়াল প্রেসার অফ নাইট্রোজেন, পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন, তাহলে টোটাল প্রেসার কত? টোটাল প্রেসার P নাইট্রোজেন ইন প্লাস P অক্সিজেন, P অক্সিজেন, এটা বসিয়ে ক্যালকুলেট করলে যেটা হবে তত প্যাসকেল। কথা ক্লিয়ার? এবার এটা ফলো করে কিনা ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেসার? তাহলে সেখানে তোমাদের ওই একই आंसर আসবে। সেখানে টোটাল প্রেসার PV ইকুয়ালস টু P অক্সিজেন P1 V1 প্লাস P2 V2। তাহলে P ইকুয়ালস টু P1 V1 প্লাস P2 V2 ডিভাইডেড বাই V। একই ক্যালকুলেট আসবে। সো এখানে আসবে আমাদের 1 ইনটু 400 প্লাস 1.5 ইনটু 450 ডিভাইডেড বাই 850। এটা ক্যালকুলেট করে দেখো, আর এটা ক্যালকুলেট করে দেখো। টোটাল আমাদের প্যাসকেল, টোটাল আমাদের প্যাসকেল কেন অ্যাটমসফিয়ার ছিল না, সরি অ্যাটমসফিয়ার হবে এখানে। এটিএম, এটাও এটিএম, তাহলে টোটাল এখানে যা আসবে সেটাও এটিএম হবে। তাহলে অফ কোর্স এটা ল অফ পার্শিয়াল প্রেসারকে ফলো করে। ওকে, আন্ডারস্ট্যান্ড? আচ্ছা, নাইট্রোজেন এত টোটাল প্রেসার কত হয়েছে বলো আমাকে? টোটাল প্রেসার অক্সিজেনের 0.70। তাহলে টোটাল করো, টোটাল করলে হয়ে যাবে। এবং এইভাবে করো, দেখবা টোটাল প্রেসার এটা ল ডাল্টনস লকে, মানে ডাল্টনস ল পার্শিয়াল প্রেসারকে ফলো করে। তাহলে এখন তোমরা বলো যে ডাল্টনস ল পার্শিয়াল প্রেসারের এইটাই হলো সবচেয়ে ক্রিটিক্যাল, এর উপর আর কোনো ক্রিটিক্যাল নেই। অর্থাৎ আমাদের ডাল্টনস ল পার্শিয়াল প্রেসারে ওই টেম্পারেচারে বের করতে বলতে পারে, অথবা আমাদের অন্য টেম্পারেচারে বের করতে বলতে পারে। তো সেখানে ওই টেম্পারেচারে বের করে নেওয়ার পরে পরবর্তী যে টেম্পারেচার আসবে সেই টেম্পারেচারটা প্রথম অঙ্কটা করালাম, ওইভাবে করবা। তাহলে আমার মনে হয় যে প্রবলেম লিখছি আমি ডাল্টনস ল পার্শিয়াল প্রেসার,
ওই দিন আমি পড়েছিলাম, অঙ্ক করানো হয়নি, একটা অঙ্ক করেছিলাম। আর গ্রামস ল অফ ডিফিউশন, এটা কিন্তু আমরা অঙ্ক করাইনি। এখন আমি গ্রামস ল অফ ডিফিউশনে চলে যাব। এখন বলো গ্রামস ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেসারের সমস্ত কিছু ক্লিয়ার কিনা, যে কোনো ধরনের ম্যাথ আসলে পারবে কিনা। ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেসার টোটাল আসছে, ওকে। এখন ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেসারের সমস্ত ম্যাথ পারবে তো? এখন দেখো গ্রামস ল অফ ডিফিউশন, আমরা গ্রামস ল অফ ডিফিউশনটা একটু দেখি। একটা ম্যাথ লেখো, the diffusion rate of a gas, the diffusion rate of a gas is 2.92 times higher than the ammonia gas. Okay, calculate the molecular mass. Calculate the molecular mass of that gas, মানে ওই গ্যাসটা, of that gas. মলিকুলার ম্যাস অফ দ্যাট গ্যাস বের করতে হবে। তাহলে রেট অফ ডিফিউশন এই গ্যাসের এত টাইমস হায়ার। তাহলে রেট অফ ডিফিউশন আমাদের কি, আমরা এই গ্যাসের মলিকুলার ম্যাস ধরলাম m1, এটা আমরা বের করব। হোয়াট মলিকুলার ম্যাস অফ m2, দ্যাট ইজ অ্যামোনিয়া, এর মলিকুলার ম্যাস কত? 14 প্লাস 1 ইনটু 3 ইকুয়ালস টু 17। দেখো বুঝতে পেরেছো কিনা? 17, ওকে। এখানে গ্রাম দিতে পারো, দুটোই গ্রাম, ইউনিট কাটা যাবে, ওকে, অসুবিধা নেই। তারপর আছে রেট অফ ডিফিউশন এ গ্যাস এত টাইমস হায়ার দেন দ্যাট অফ অ্যামোনিয়া গ্যাস। তো রেট অফ ডিফিউশন R1, এটা ধরো আমাদের R1 ধরলাম হচ্ছে রেট অফ ডিফিউশন অফ এ গ্যাস। আর এ গ্যাস কত টাইমস হায়ার দেন দ্যাট অফ অ্যামোনিয়া? এটা হলো R1 ইকুয়ালস টু 2.92 R1। এখন ভ্যালু বসাও। তাহলে উই নো, তাহলে এই গ্যাসের রেট অফ ডিফিউশন R1 ধরলাম, এটা না R1 ইকুয়ালস টু রেট অফ ডিফিউশন হোয়াট, মানে এটা রেট অফ ডিফিউশন অফ এ গ্যাস লেখো, রেট অফ ডিফিউশন অফ এ গ্যাস ইকুয়ালস টু R1। আর রেট অফ ডিফিউশন of ammonia equals to কত? rate of diffusion R2। তাহলে according to the condition rate of diffusion of the A gas কত times higher? তাহলে R1 according to the condition rate of diffusion of the gas is কত times higher? অর্থাৎ 2.92 R2, তাই না? তাহলে এখন আমরা বসাই R1 বাই R2, এর সাথে মলিকুলার ম্যাসের রিলেশনটা কি? M2 বাই M1। আমি করে দিছিলাম, দেখো মনে পড়ে কিনা, এই লটা আমি ডিডিউস করে দিছিলাম। তাহলে R1 এর ভ্যালু কত? R1 এর ভ্যালু হলো 2.92 R2, আর R2 এর ভ্যালু R2। এখানে মলিকুলার ম্যাস M2 কত? 70, এটার মলিকুলার ম্যাস M কত বের করতে হবে। এই তাহলে আমরা ক্যালকুলেট করি, এটা ক্যান্সেল হয়ে যায়। তাহলে 2.92 ইকুয়ালস টু রুট অফ 17 বাই M1। এটা স্কয়ার করো, তাহলে স্কয়ার করলে যে জিনিসটা হয় সেটা হলো 2.92 স্কয়ার ইকুয়ালস টু 17 বাই M1। তাহলে M1 ইকুয়ালস টু কত? 17 ডিভাইডেড বাই 2.92 হোল স্কয়ার। এটা ক্যালকুলেট করলে যা হবে তত হবে মলিকুলার ম্যাস। করো, এটা ক্যালকুলেট করো। 17 ডিভাইডেড বাই 2.92 হোল স্কয়ার। তাহলে ক্যালকুলেট করলে তুমি পেয়ে যাবা রেট অফ ডিফিউশন অফ আননোন গ্যাস। স্টুডেন্ট ছিল 22 জন, এখন স্টুডেন্ট কত? 18-19 জন। বাহ, যারা যারা অ্যাটেন্ডেন্স দিসলা। রাইসা মোর্শেদ, তুমি কি আসো লাইনে না চলে গেছো বলো তো? তোমার কোনো কমেন্টস পাইনি, তুমি ক্যালকুলেট করেছো?
আশিক বিল্লাহ ইয়াফি, তুমি যখন ক্লাস শেষ হয়ে যায় তখন তুমি ওখানে অ্যাটেন্ডেন্স দাও। তোমার সাথে কথা হয়েছে, তোমার আম্মুর সাথে কথা হয়েছে, বাট এই দুটো ক্লাসে তোমাকে দেখছি, রেগুলার ক্লাসে থাকবা। আমি আজকে সব স্টুডেন্টের সাথে কথা বলবো এবং রেসপন্স না করলে বুঝে নেব তোমার ওই অ্যাটেন্ডেন্স বাতিল। ওকে, এখানে ক্যালকুলেট করো কত হয়। দেখো মোস্ট প্রবাবলি এটা আনসার হবে 2। তাহলে বলো তো এখন যদি আননোন গ্যাসটা চাই, আননোন গ্যাসটার কি ধরনের গ্যাস ছিল ওখানে? আননোন গ্যাসটা কি ছিল? আননোন গ্যাসটা ছিল হাইড্রোজেন, কারণ হাইড্রোজেনের মলিকুলার মাস ওই যে 1.99, তুমি ওটাকে বলো অ্যাপ্রক্সিমেটলি 2। সো 2 ইজ দ্য মলিকুলার মাস অফ আননোন গ্যাস। তাহলে আননোন গ্যাসের মলিকুলার মাস যদি 2 হয়, হোয়াট ইজ দ্য নেম অফ দ্যাট গ্যাস? এটা ডেফিনেটলি হাইড্রোজেন, কারণ তুমি জানো হাইড্রোজেনের মলিকুলার মাস হলো 2। এখন বলো সবাই ক্লিয়ার হয়েছে যে স্যার পারবো এই ধরনের ম্যাথ আসলে? রেট অফ ডিফিউশন অর্থাৎ গ্রামস ল অফ ডিফিউশনের ম্যাথ পারবা? একটা রুলস দেখো, আমরা পড়েছি ক্লাস 9-10 পড়েছি, রেট অফ ডিফিউশন কার বেশি? কোন গ্যাসের রেট অফ ডিফিউশন বেশি? এই যে ডিফিউশন, এটা কার? এটা ল, এটা গ্যাসের ল, কারণ এগুলো কিন্তু সলিড লিকুইডের ল না, এটা কিন্তু গ্যাসের ল। এখানে আমরা গ্যাস রেটের ল পড়ছি আমরা। তো এখানে বলো তো দেখি কোন গ্যাসের রেট অফ ডিফিউশন বেশি? তোমরা জানো যে ক্লাস 10-এ 9-এর একদম প্রথম চ্যাপ্টারে ছিল, সেকেন্ড চ্যাপ্টারে ছিল যে ডিফিউশন। রেট অফ ডিফিউশন ডিপেন্ড অন দ্য মলিকুলার মাস। মলিকুলার মাস যার যত বেশি তার রেট অফ ডিফিউশন কম, আর মলিকুলার মাস যত কম তার রেট অফ ডিফিউশন বেশি। এই যে কনসেপ্ট, এই যে ছোট ক্লাসে শিখেছি অর্থাৎ ক্লাস 9-10-এ শিখেছি, এইটা কিন্তু মাথায় রাখতে হবে, রেট অফ ডিফিউশন কার বেশি কার কম। তো আমি এখন একটা রেট অফ ডিফিউশনের উপর একটা থিওরিটিক্যাল টাইপ একটা ম্যাথ দেব, সেই ম্যাথটা করো তো দেখি। বলা হয়েছে ধরো একটা সিলিন্ডার এই, এখন ম্যাথমেটিক্যালি করে তোমাকে দেখাতে হবে। এই একটা সিলিন্ডার, এই সিলিন্ডারের এখান থেকে লেন্থ হলো 101 মিটার, ধরে নাও এটা 1 মিটার। আচ্ছা ওকে, এখন দেখো এই জায়গাতে এই পোরশনে তোমার অ্যামোনিয়া গ্যাস আছে, অ্যামোনিয়া গ্যাস, আর এই পোরশনে হলো তোমার হাইড্রোক্লোরিক গ্যাস আছে, হাইড্রোজেন ক্লোরাইড। আর দুই পোরশনে দুটো জিনিস আছে, দুটো জিনিসে একটা অ্যামোনিয়া আর একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে একটা কার্টনের মধ্যে এটা কি করা আছে, এটা কি দেওয়া আছে। এখন প্রশ্ন হলো যে এখানে কত ডিসটেন্সে অ্যামোনিয়াতে, কত ডিসটেন্সে দুইটা এসে রিঅ্যাক্ট করবে, অর্থাৎ একটা ফিউম, এখানে একটা ফিউম তৈরি হবে, অ্যামোনিয়াম ক্লোরাইডের একটা হোয়াইট ফিউম তৈরি হবে। কত ডিসটেন্সে ফ্রম অ্যামোনিয়া গ্যাস বলতে পারো? তাহলে আমরা যদি এটা করি তাহলে আমরা প্রশ্নটা লিখে নিই। এখানে দেখো আমাদের এখান থেকে এটা ধরে নিলাম x ডিসটেন্সে আমাদের সেই রিঅ্যাকশনটা হবে, ডিসটেন্স x। তাহলে বলো তো এখান থেকে কত হবে? 100 - x। তাহলে আসো আমরা রেট অফ ডিফিউশন, এখানে রেট অফ ডিফিউশন কি? হোয়াট ইজ রেট অফ ডিফিউশন? রেট অফ ডিফিউশন R1/T, টি সময় ধরি এখানে রিঅ্যাক্টর হয়েছে, তাহলে R1/T এটা হলো অ্যামোনিয়ার ক্ষেত্রে, আর এটা কত হলো না, রেট অফ ডিফিউশনটা হবে R1 এখানে হচ্ছে L, এটা আমরা ধরেছি x, তাহলে ধরো রেট অফ ডিফিউশন হবে ডিসটেন্স বাই টাইম, তাহলে ডিসটেন্স হবে আমাদের x/t, এটা হবে আমাদের অ্যামোনিয়ার ক্ষেত্রে। আর এখানে কত হবে রেট অফ ডিফিউশনটা হবে, তাহলে এটা R1 হলো x/t, আর এখানে রেট অফ ডিফিউশনটা হবে R2। তোমরা রেট মানে হলো আমাদের ডিসটেন্স বাই টাইম, তাহলে এখানে ডিসটেন্স কত? 100 - x বাই এখানে হলো আমাদের t, যেহেতু একই সময়ে হচ্ছে। তাহলে রেট অফ ডিফিউশন আমরা জানলাম। এখন আসো মলিকুলার মাস, এটার ফার্স্ট গ্যাস ধরি, তাহলে মলিকুলার মাস অফ অ্যামোনিয়া NH3, এটা কত? মলিকুলার মাস 17। আর এটার মলিকুলার মাস কত? মলিকুলার মাস অফ HCl, এটা কত আমাদের? এটা সেকেন্ড গ্যাস ধরলাম, তাহলে এটা হবে 36.5। তাহলে রেট অফ ডিফিউশন R1, দ্যাট ইজ এটা আমাদের অ্যামোনিয়া, রেট অফ ডিফিউশন অফ হাইড্রোজেন ক্লোরাইড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা ধরলাম। তাহলে এখন ফর্মুলাটা কি? আমাদের ভ্যালু বের করতে হবে x, অর্থাৎ অ্যামোনিয়া থেকে কত ডিসটেন্সে আমাদের কোন রিঅ্যাকশনটা হবে। তাহলে আমরা লিখতে পারি উই নো
রেট অফ ডিফিউশন R1, তাহলে R1 এর ভ্যালু x/t ডিভাইডেড বাই 100 মাইনাস x বাই, আগে ফর্মুলাটা লিখে নেব, R1/R2 ইকুয়ালস টু রুট অফ মলিকুলার মাস অফ কত, সেকেন্ড গ্যাস মানে m অ্যামোনিয়া m HCl ডিভাইডেড বাই m অ্যামোনিয়া। দেখো আগে এই ফর্মুলাটা বুঝছো কিনা সেটা আগে জানা দরকার আমার, আগে ফর্মুলাটা ক্লিয়ার কিনা। অর্থাৎ রেট অফ ডিফিউশন কিভাবে হয়, রেট অফ ডিফিউশন অফ দ্য ফার্স্ট গ্যাস divided by rate of diffusion of second gas equals to root of molecular mass of the second gas divided by molecular mass of the first gas. এখন R1 এর ভ্যালু কত, R1 এর ভ্যালু হলো x/t আর R2 এর ভ্যালু কত 100 মাইনাস x/t ইকুয়ালস টু, এটার ভ্যালু কত, এটার ভ্যালু ছিল 36.5 আর এটার ভ্যালু কত আমাদের 17। ক্যালকুলেট করে x এর ভ্যালু বের করো, তাহলে এখানে x tt কাটা যায়, তাহলে x বাই 100 মাইনাস x ইকুয়ালস টু এটাকে ভাগ করে রুট করো, কত এই ভ্যালুটা আমাকে একটু জানাও, 36.5 বাই 17, এটা রুট করে এখানে আমি ভ্যালুটা লিখবো, প্লিজ এখানে ভ্যালুটা বলো তোমরা, রুট অফ 36.5 বাই 17 এই ভ্যালুটা বলো। ভ্যালু বের করে এখানে x এর ভ্যালু টোটালি বের করো, এখানে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x বা হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ x, ক্যালকুলেট করে আমাকে বলো হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ x, calculate the value of x, calculate the value of x, 1.5 আসে ক্যালকুলেট করলে, ইম্পসিবল, এটা ক্যালকুলেট করলে 1.5 আসে, এটা ক্যালকুলেট করলে 1.5 আসলে হবে হয়তো, কিন্তু টোটাল তো আমাদের কম আসতে হবে। তাহলে এখানে দেখো x ইকুয়ালস টু 1.5 ইনটু 100 মাইনাস 1.5x 2.5 ক্যালকুলেট করো। ফোন আসে কেন তো, ইন্তেসার কাদির এক, তাহলে এটা ক্যালকুলেট করো, ক্যালকুলেট করে যে ভ্যালুটা আসবে এখানে আমাকে বলো একটু ক্যালকুলেট করো। সিক্সটি আসছে, ওকে 60 যদি আসে, আসবে 60 একটু কম আসে, আচ্ছা ঠিক আছে, এখানে 59 পয়েন্ট সামথিং আছে, 60 দিলাম, তোমাদের 60 মিটার আসে, 60 সেন্টিমিটার, 60 কেন, এখানে আমি পুরো 100 মিটার ধরে ফেলেছি, ওকে সরি অসুবিধা নাই, তাহলে এটা 60 মিটার, এখানে টোটালি আমি এখানে 100 মাইনাস x তো টোটাল 1 মিটার না, আমি পুরো 100 মিটার ধরে ফেলেছি, সরি অসুবিধা নাই, ধরে নাও এটা 100 মিটার। তো এখানে 60 মিটার ডিসটেন্সে আমাদের এই রিঅ্যাকশনটা হচ্ছে, অর্থাৎ থিমটা দেখা যাচ্ছে, তার মানে কি অ্যামোনিয়া পুরা 100 মিটার এটা ছিল, এখান থেকে অ্যামোনিয়া থেকে 60 মিটার দূরে কিন্তু আমাদের ওখানে তারা রিঅ্যাক্ট করেছে, অর্থাৎ অ্যামোনিয়াম ক্লোরাইডের ফিল্ম তৈরি হয়েছে। এটা দিয়ে আমরা কি বুঝলাম, এখানে বুঝলাম এটা থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যালি আমরা মিলিয়ে দেখলাম যে অ্যামোনিয়া গ্যাস মোর ডিফিউজড হয়েছে, কারণ এখানে টোটাল 100 মিটারের মধ্যে একই সময়ে অ্যামোনিয়াটা 60 মিটার ডিসপার্স হয়েছে, অর্থাৎ ট্রাভেল করেছে, এট দ্য সেম টাইম HCl তারে 40 মিটার ট্রাভেল করেছে। প্রশ্ন হলো কেন স্যার এখানে অ্যামোনিয়াটা কেন 60 মিটার ট্রাভেল করেছে, হোয়ারএস HClটা 40 মিটার ট্রাভেল করেছে কেন, যেহেতু অ্যামোনিয়ার মলিকুলার মাস কম, অ্যামোনিয়ার মলিকুলার মাস 17, whereas হাইড্রোক্লোরিক অ্যাসিডের মলিকুলার মাস ছিল আমাদের 36.5। সো রেট অফ ডিফিউশন কার বেশি হয়েছে, রেট অফ ডিফিউশন ডেফিনেটলি অ্যামোনিয়া হয়েছে, বিকজ অ্যামোনিয়া ইজ দ্য molecular mass of ammonia is less than HCl, that is why rate of diffusion of ammonia is greater than that of HCl। এখন বলো ক্লিয়ার কিনা, এই যে আমরা 9 10 এ কিন্তু পড়েছি শুধুমাত্র থিওরিটা, বাট আমরা কলেজে এসে কি করলাম, একটা প্র্যাকটিক্যালি প্রুভ করলাম, ইয়েস রেট অফ ডিফিউশন আর অ্যামোনিয়াটা বেশি, এবং এটা ল অফ গ্রাউন্ডস ল অফ ডিফিউশন দিয়ে, এবং আমি তোমাদেরকে ক্লিয়ার করলাম যে রেট অফ ডিফিউশন যার মলিকুলার ম্যাস যত কম হয় তার রেট অফ ডিফিউশন তত বেশি হয়, আর মলিকুলার ম্যাস যার বেশি তার রেট অফ ডিফিউশন কম। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন যে তোমরা রেট অফ ডিফিউশন কিভাবে হয় এবং তার রুলস কি, তার নিয়ম কি, এবং এই রকম থিওরিটিক্যাল যদি এরকম ম্যাথ টাইপ দেয় এবং তোমাদের কিন্তু পারতে হবে। বুঝেছি স্যার, গট ইট স্যার, আন্ডারস্টুড, ক্লিয়ার স্যার,
কিন্তু তোমাদের এত কম স্টুডেন্ট হলে আমাদের না মনটা খুবই খারাপ লাগে যে কেন তোমরা এটাগুলো শেখা যায় না, এই অঙ্কগুলোকে আর করা লাগবে। এই যে গ্রামস ল অফ ডিফিউশন, তারপরে ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেশার, আমার তো মনে হয় আর করা লাগবে না। যে ধরনের দিক তোমরা যদি ক্লাসটা ঠিক মতো বুঝে করো। ইয়েস স্যার, ক্যান ডু ইট। ওকে, ক্লিয়ার স্যার, অল ক্লিয়ার স্যার। ওকে, এখন আর সময় আছে মনে 5 মিনিটস, নাকি সময় শেষ? ওকে, সময় তো শেষ তোমাদের, 50 মিনিটস তোমাদের। আচ্ছা, আমাদের কথা আমরা রাখবো, আমার মনে হচ্ছে আরো শেখাই, বাট তোমরা এখন কি, এখন তোমরা আন্দোলন করবা স্যার ক্লাস করবো না, স্যার সময় শেষ? হ্যাঁ, ইনভার্সলি স্কোয়ার রুট অফ প্রপোর্শনালি, স্কোয়ার রুট, ইনভার্সলি স্কোয়ার রুট অফ দ্য ডেন্সিটি অফ দ্য গ্যাস, এবং মলিকুলার মেসের সাথেও ইনভার্স রিলেশন। এবং কিভাবে এই ফর্মুলাগুলো আসে আমি তোমাদেরকে যখন গ্রামস ল অফ ডিফিউশন পড়িয়েছিলাম তখন এই ফর্মুলাগুলো আমি ডিডিউস করে দিয়েছিলাম স্যার, ইনশাল্লাহ। অ্যান্ড আন্ডারস্টুড স্যার। নিবিড়, সাব্বির নিবিড়, তুমি তো এখন আসছো কেন? এখন অ্যাটেন্ডেন্স দিচ্ছ কি জন্য বলো তো? তোমার ক্লাস কি এখন ছিল সাব্বির নিবিড়? এটা কিন্তু 9-10 না রে বাবা, এটা কিন্তু অত সহজ বিষয় নয়, এটা মাথায় রাখবা, এটা সহজ বিষয় নয়। এখন অবহেলায় গা ভাসিয়ে দিচ্ছ। দেখো, তোমাদের এইভাবে যদি স্কুল বন্ধ হয়ে থাকে, কলেজ বন্ধ হয়ে থাকে, তাহলে তোমাদের এই অনলাইনের মাধ্যমে এবং তোমাদেরকে শিখতে হবে রে বাবা। স্যার প্লিজ আরেকবার বোঝান। ওকে, দেখো আমরা ধরে নিলাম এই একটা সিলিন্ডার, এই সিলিন্ডারের মধ্যে টোটাল ডিসটেন্স হলো 100 মিটার। ওকে, 100 মিটার। এখন এ এন্ডের দিকে আছে অ্যামোনিয়া গ্যাস আর এ এন্ডের দিকে আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এবং এটাকে কি করলাম, বন্ধ করে দিলাম। বলা হলো যে এই দুটো গ্যাস কি হবে, যেহেতু গ্যাস তাহলে কি হবে, ডিফিউজ হবে। এন্ড ডিফিউজ হবে বলা হয়েছে কোন পোরশনে যে, অর্থাৎ অ্যামোনিয়া থেকে কত ডিসটেন্সে আমাদের এই রিঅ্যাকশন হয়ে একটা হোয়াইট ফিউম আমরা দেখবো অ্যামোনিয়াম ক্লোরাইড। কারণ এখানে অ্যামোনিয়া যদি HCl এর সাথে রিঅ্যাক্ট করে তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করে। প্রশ্ন, অ্যামোনিয়াম ক্লোরাইড যখন কামিং কন্ট্যাক্টে আসবে কখন আসবে, যখন তারা শুকতে থাকবে, এটার মধ্যে ফাঁকা, সো অ্যামোনিয়া গ্যাসটা ডিফিউজ হবে। গ্যাস তো এটা রাখা যাবে না, এটা ডিফিউজ হবে। একই টাইমে এও ডিফিউজ হচ্ছে, হওয়ার পরে এরা মুখোমুখি কন্ট্যাক্ট হলো এই পয়েন্টে, হয়ে তারা রিঅ্যাক্ট করে অ্যামোনিয়াম ক্লোরাইড একটা ফিউম দেখলাম, একটা ট্রান্সপারেন্ট একটা টিউব, এখানে একটা হোয়াইট ফিউম দেখলাম। প্রশ্ন হলো যে ওই সময়ে অর্থাৎ অ্যামোনিয়ার থেকে এ এন্ডের থেকে কত ডিসটেন্সে তারা আমাদের ওখানে ফিল্মটা তৈরি করেছে, এটা হলো আমাদের কোশ্চেন। তাহলে আসো আমি ধরে নিই এখান থেকে এটার সময় টি সময়ে, এটাও তাহলে একই সময়ে টি সময়ে তারা কন্ট্যাক্টে এসছে, তাহলে টি সময় আসলে তাদের ডিফিউশন কত, তার আগে ধরে নিলাম এখান থেকে এক্স ডিসটেন্সে তাদের দেখা হয়েছে। তাহলে অ্যামোনিয়া থেকে এক্স ডিসটেন্সে হলে তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে কত ডিসটেন্স হবে, 100 - x, রাইট? তাহলে দুটা ডিসটেন্স পেলাম। এখন ডিসটেন্স পেলে তো রেট পাওয়া যায়, কারণ টাইম আমি ধরে নিচ্ছি টি টাইমে ঘটেছে ঘটনাটা। তাহলে টি টাইমে ঘটলে তোমরা জানো রেট মানে কি, স্পিড, এটার ভেলোসিটি কত, ডিসটেন্স বাই টাইম, তাহলে আমাদের রেট, তাহলে r1, তাহলে r1 হচ্ছে অ্যামোনিয়াটা এন্ডেতে r1 ধরবো, এটাকে r2 ধরবো, তাহলে r1 কত আমরা ধরে নেব, দিস হ্যাপেন ইন টাইম t, সো রেট অফ ডিফিউশন অফ অ্যামোনিয়া কত হবে, x/t, যেহেতু ডিসটেন্স x এবং আমার t সময় হয়েছে, তাহলে রেট অফ ডিফিউশন অ্যামোনিয়া হলো x/t, আর এখানে রেট অফ ডিফিউশন হবে কত, ডিসটেন্স বাই টাইম। তো ডিসটেন্স কত আমাদের, ডিসটেন্স হচ্ছে 100 - x, আর টাইম হলো আমাদের t, তাহলে 100 - t, এই যে r2 এর ভ্যালু হচ্ছে এখানে মুছে ফেলছি, r2 = 100 - x/t। ওকে, তাহলে রেট অফ ডিফিউশন অ্যামোনিয়া পেলাম, রেট অফ ডিফিউশন হাইড্রোক্লোরিক অ্যাসিডের পেলাম। এখন আমাদের যেহেতু দুটো গ্যাস আছে, দুটো গ্যাসের নাম দেওয়া আছে, সো এদের মলিকুলার মাস কত, মলিকুলার মাস অফ দ্য ফার্স্ট গ্যাস অর্থাৎ এম অ্যামোনিয়া, এখানে লিখেছিলাম আমরা কত, এটা হচ্ছে 17, আর এটার মলিকুলার মাস কত, এটার মলিকুলার মাস 36.5। এখন আমরা ফর্মুলায় আসি, উই নো r1/r2 = root of r1 ধরেছিলাম কার, অ্যামোনিয়া, তাহলে এটা ইনভার্সলি প্রপোর্শনাল, তাহলে অ্যামোনিয়াটা নিচে হলো, আর r2 ধরেছিলাম কার, HCl, তাহলে এটা হবে mHCl। এখন জাস্ট পুটিং দ্য ভ্যালু, r1 কত, x/t, আর r2 কত, 100 - x/t, = root of কত, mHCl 36.5 বের করে নিয়েছিলাম, আর m অ্যামোনিয়া কত, 17। এখন এখান থেকে ক্যালকুলেট করে x এর ভ্যালু আমি বের করলাম, x এর ভ্যালু কোথায় দাঁড়ালো, 60 মিটার, অর্থাৎ এখান থেকে এই ডিসটেন্সটা হলো আমাদের 60 মিটার। অ্যামোনিয়া থেকে 60 মিটার ডিসটেন্সে আমাদের রিঅ্যাকশনটা হয়েছে এবং হোয়াইট ফিউম আমরা দেখেছি। এখন সেকেন্ড কথা হলো, স্যার টোটাল কেন মিডল পয়েন্ট হলো না? এখন প্রশ্নটা এভাবে আসতে পারে, হোয়াই নট ইন মিডল পয়েন্ট,
অর্থাৎ মিডল পয়েন্ট কত 100 এর মিডল পয়েন্ট কত 50 কেন আমাদের 50 মিটার ডিসটেন্সে হলো না বিকজ এখানে দুটো গ্যাসের কিন্তু মলিকুলার মাস সেম না একটা মলিকুলার মাস বেশি আর একটা মলিকুলার মাস কম যার মলিকুলার মাস কম সে বেশি পরিমাণ ডিসটেন্স ট্রাভেল করবে এট দ্য সেম টাইমে তো অ্যামোনিয়ার মলিকুলার মাস যেহেতু কম এখানে 17 তাহলে অ্যামোনিয়াটা ডিফিউজ মোর দ্যাট ইজ ওয়াই অ্যামোনিয়া থেকে 60 মিটার ডিসটেন্সে তারের কন্ট্যাক্ট হয়েছে যেখানে অ্যামোনিয়া 60 মিটার ডিসটেন্স ট্রাভেল করেছে এট দ্য সেম টাইম হাইড্রোজেন ক্লোরাইড অনলি 40 মিটার ডিসটেন্স ট্রাভেল করেছে এট দ্যাট পয়েন্টে তারা কন্ট্যাক্ট এসে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করেছে এখন বলো ক্লিয়ার কিনা যে বলছিল স্যার আরেকবার বুঝাবেন আমি বুঝিয়ে দিলাম কে যেন প্রশ্ন করেছিল স্যার আরেকবার বুঝান হ্যাঁ স্কুল খুলুক আগে কলেজ খুলুক তারপর আননেসেসারি আমি তোমাদেরকে কালকে একটা নিউজ পাওয়া আমি এগুলো দেখব কলেজের রেজাল্ট কি হয় এবার না হয় দেখব আমরা কালকে একটা ইনফরমেশন পাওয়া পুরা ক্লিয়ার স্যার ওকে থ্যাংক ইউ ভেরি মাচ রায়ান কবির আমি তোমাকে অনেক কংগ্রাচুলেট করি বিকজ তোমাদের দুইজন স্পেশালি রায়ান কবির এবং সাজ্জাদ দোয়া আমার প্রত্যেকটা ক্লাস করে থ্যাংক ইউ ভেরি মাচ সাজ্জাদ দোয়া এবং তোমাদের দুইজনকে রায়ান কবির আমি তোমাদেরকে প্রত্যেকটা ক্লাসে দেখি তোমরা প্রত্যেকটা ক্লাসে রেসপন্স করো খালেদ জামিল তুমিও করো কামরুন নাহার তুমি একদিন আসো না কিন্তু আমি তোমাকে অনেক এক্সপেক্ট করি যে তুমি থাকবা প্রত্যেকটা ক্লাসে আয়েশা সুমাইয়াও আসো মোটামুটি ক্লাসগুলো করো কিন্তু আমার সামিয়া নূর এবং নাহিল ওরা মানে সামিয়া নূর তো আসেই না আর নাহিল তো একদিন শুধু অ্যাটেন্ডেন্স দিয়ে চলে যায় আচ্ছা ওকে শাফিন নূর ক্লিয়ার স্যার আমি সবাই নাম ধরে বলছি এখানে থ্যাংকস স্যার ওকে তুমি একজন একদম আইডিয়াল স্টুডেন্টের মতো বিহেভ করো আমি আশা করি দোয়া করি তুমি অনেক ভালো করবে ইনশাল্লাহ ওকে স্যার আমিও তো করি ওকে ভেরি গুড করলে আমি খুব খুশি হব এবং করলে তাহলে এখানে 18-20 জন 22 জন স্টুডেন্ট কেন বলো পুরা কলেজে দেখলাম তাপর স্যারের ক্লাসে 22-24-25 জন ক্লাস করছো সেখানে কমার্স সায়েন্স সব মিলে তাপর স্যার তোমাদের ইনচার্জ এবং সেখানে তোমরা যদি সেই ক্লাসটা করো তাহলে কি দেখা যায় বলো তো দেখি স্যার খুবই ভেরি মাচ ফায়ার্ড খুব অ্যানয়েড তোমাদের স্যার একটা অনারেবল আমাদের অনারেবল কাসেম স্যার আমাদের সুপ্রিমো স্যার তোমাদের সাথে কথা বললেন তোমাদের সমস্ত দাবি দাওয়া মেনে নিলেন তোমাদের বলো এটা কি ঠিক তোমরা যারা ফ্রেন্ডরা আসো সবাইকে একটু রিকোয়েস্ট করবা ক্লাসগুলো করো ডেফিনেটলি আমি যে 1 ঘন্টা পড়ালাম তোমাদের কি খারাপ কিছু শিখিয়েছি তোমরা কি কিছুই শেখো নাই তোমরা কি একটা লাইনও শেখো নাই আমার এখান থেকে বলো তো দেখি যে এই গ্রামস ল অফ ডিফিউশন হচ্ছে আর ডেল্টাস ল পার্শিয়াল প্রেশারের ম্যাথগুলো পারবা না এখন তোমরা তোমাদের কষ্ট হয় জানি আমাদের স্টুডেন্ট লাইফে তো কষ্ট বটেই সবচেয়ে পড়াশোনাটা কষ্টের কিন্তু এই কষ্টের ফল তো অনেক মধুর ধৈর্যের ফল অনেক মধুর এটা মনে রাখবা অনেক এটা তোমাদের জন্য অনেক ভালো কিছু এক্সপেক্ট করছে আর মাত্র এই একটা বছরে বাবা একটা বছর যদি ভালো করে চেষ্টা করো এই অঙ্কগুলো তো বুয়েট মেডিকেলে তোমার আসবে পরীক্ষায় ইউনিভার্সিটি পরীক্ষার সময় এগুলো আসবে ড্যান্টোস ল পার্শিয়াল প্রেসার তারপরে গ্রামস ল অফ ডিফিউশন বয়েস ল চার্লস ল তারপরে ল অফ কম্বিনেশন তারপরে আইডিয়াল গ্যাস ইকুয়েশন এর দিয়ে তো ম্যাথ আসবে এখানে সবই তো এই ম্যাথ এখানে আশা করি তোমরা এই যে ক্লাসটা নিলাম এখানে কিছুটা হলেও তো শুনে শিখেছো তা আমি যা থিওরিগুলো পড়িয়েছিলাম ড্যান্টোস ল পার্শিয়াল প্রেসার আর গ্রামস ল অফ ডিফিউশন আরো অঙ্ক করানো দরকার কিন্তু তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমরা বাসায় যে বইগুলো আছে বই দেখে তোমরা অঙ্কগুলো করবে আর আমরা তোমাদের কাছে আশা করবো যে অঙ্কগুলো পারো না সেগুলোতে একটু ইনফর্ম করা স্যার এইরকম একটা টাইপের ম্যাথ দেখলাম এটা পারছি না আমাদেরকে একটু করে দেন তাহলে আরো বেশি ভালো হলো না তোকে তোমাদের যদি আমি আবদার নিয়ে বা কোনো মনের ক্ষোভ নিয়ে কথাগুলো বলি তোমার ভালোর জন্য আমার সন্তান হলে আমিও তো তাকে এইভাবে বলতাম আমরা তোমাদেরকে অনেক ভালোবাসি অনেক বেশি আদর যত্ন করে পড়াশোনা করাই এবং আমাদের মনের কষ্টগুলো তোমরা একটু বোঝো না প্লিজ আমাদের কষ্টগুলো তোমরা বোঝো তোমাদের কষ্টগুলো তো তোমাদের কষ্টের জন্য তো আমরা আছি তোমাদের কষ্ট হয় স্যার কি তোমাদের কষ্টের জন্য নাই তোমরা স্যারকে অনেক ভালো ভালো কথা শোনালে স্যার তো অনেক খুশি হলেন এবং স্যার অনেক দয়ালু মানুষ অনেক কাইন্ড মানুষ উনি যা বলো তোমাদের কথা মেনে নেয় প্লিজ তোমরা এগুলো করো না আর তোমাদের সাথে আমরা রাগারাগি যখন করবেন তখন রাগারাগি করে কি হবে বলো তোমার লস হবে তোমার মেন্টালিটির ক্ষতি হবে আমরাও চাই না তোমরা আমাদেরকে কষ্ট দাও আমরা চাই তোমরা ভালো করো তোমাদের জন্য আমাদের লাইফটা তো তোমাদের জন্য আমাদের লাইফ তো অন্য কারোর জন্য না আমাদের তোমাদের ভালোর জন্য আমরা এখান থেকে জব করি এখান থেকে কিছু টাকা পাই আমাদের লাইফটা চলে কিন্তু শুধু কি এইটুকু তোমাদের সাথে রিলেশন আমাদের শুধু এইটুকু নয়
আমাদের অনেক রেসপন্সিবিলিটি আছে। আমরা একটা জাতি, একটা দেশ, একটা সমাজ, একটা সোসাইটিকে আমাদের এডুকেশনের মাধ্যমে যেন আমাদের এই সোসাইটিটা চেঞ্জ হয়, তা তোমাদের মাধ্যমে হবে। তোমরা অনেক বড় হবে, এই সোসাইটির অনেক ঝামেলাগুলো আছে সেগুলো তোমরা মীমাংসা করবে, সেগুলো সলভ করবে, দেশ ও জাতিকে অনেক দূরে নিয়ে যাবে। সেই জন্য তোমাদের পরিশ্রম করা দরকার। মানুষের জীবন শুধুমাত্র কিন্তু ওই লেখাপড়া শেখার শুধুমাত্র ওই শিখলাম, চাকরি করলাম, ব্যবসা করলাম এটার মধ্যে নয়। এর মানুষের লাইফ কিন্তু অনেক অনেক বড়, সেটা চিন্তা করতে হবে। তুমি তোমাকে চিন্তা করো, দেশ ও জাতিকে নিয়ে চিন্তা করার সময় একটু পরে আসো। আগে তুমি তোমার ক্যারিয়ারটার জন্য তুমি আগে তৈরি হও, তারপরে ভাবা ভেবো। ওকে, অনেক কথা বললাম, বাট তোমাদের ভালোবাসি আমরা, তোমাদেরকে অনেক আদর করি। তোমরা আমাদের কথায় রেসপন্স করবা। ভালো না লাগলে, স্যার আপনার ক্লাস ভালো লাগছে না, আমি মেনে নেব, স্যার আপনার ক্লাসটা বুঝে নাই, আমি ক্লাস নেব না। যেখানে তোমার ভালো লাগে, এবং আমাদের স্যার বলেছেন যে ক্লাসটা তোমার ভালো লাগে সেই ক্লাসটাই আমরা দেব, কোনো কষ্ট নেই এখানে। কারণ আমার কথা যদি তুমি বুঝতে না পারো, সেখানে আমার হার্ট হওয়ার কিছু নেই। কারণ আমার তখন কষ্ট লাগবে বা এই লাগবে, আমি নিজের কাছে নিজে জবাব দিতে লাগবে যে আমার ক্লাসটা হয়তো তারা বুঝতে পারেনি, আমি আরো কিভাবে ওদেরকে প্রেজেন্টেশনটা করব যাতে করে ওরা যেন বুঝতে পারে। ওকে, এখানে আমার কোনো কষ্ট নেই, তোমার ভালোর জন্য আমাদের কোনো কষ্ট নেই। মনে কষ্ট থাকলে সেটা নিজের মনের কাছে থাক, কোনো সমস্যা নেই। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।